পাইকোর। স্বাধীন ও সমৃদ্ধ বাংলার রাষ্ট্রিক, সামাজিক ও সাংস্কৃতিক জীবনের ভাঙা গড়ার বিচিত্র সব চিহ্ন রয়েছে পাইকোর গ্রামে। রামপুরহাট, নলহাটি, মুরারই অনতিদূরে বীরভূম জেলার তথা পশ্চিমবাংলার সীমান্ত। বীরভূম ও মুর্শিদাবাদ জেলা এখানে এসে মিশেছে সাঁওতাল পরগনার সঙ্গে। বাংলার রাষ্ট্রিক জীবনের অনেক উত্থান পতন, ঘাত প্রতিঘাত হয়েছে এইখানে, রাঢ় দেশের এই উত্তর প্রান্তে। বিবিধ সংস্কৃতি স্রোত নানা দিক থেকে বয়ে এসে ঘূর্ণাবর্তের সৃষ্টি করেছে। অনেক চিহ্ন আজ তার নিশ্চিহ্ন হয়ে গেছে। সামান্য যা আছে তাও বিক্ষিপ্ত। তার মধ্যে শুধু পাইকোর গ্রামেই যা আছে তা পর্যাপ্ত বলা চলে। অন্ধকার শ্রীপঞ্চমীর রাত। গরুর গাড়িতে করে মুরারই স্টেশন থেকে পাইকোর চলেছি। কাছেই ভাদিশ্বর গ্রাম। গ্রামবাসী একজন বললেন, এই গাছতলায় আছে বিশাল হরগৌরী মূর্তি। গাড়ি থেকে টর্চ ফেলতেই মূর্তিটি চোখে পড়ল। পাশেই গ্রামের মন্দিরে সপ্ত ফণা বিশিষ্ট মনসা মূর্তি। লীলাসন ভঙ্গিতে দুই পদ্মের উপর উপবিষ্ট মনসার শুধু মাথায় নয়, হাতেও সাপ, বুকেও সাপ, ঘটেও সাপ, পাশে নাগিনী। গ্রামের উত্তর প্রান্তে ষষ্ঠীতলায় একটি ভগ্নস্তূপ আছে। এক যে ছিল রাজার প্রাসাদ স্তূপ। স্তূপের চারিদিকে বড় বড় টালির মতন ইঁট ছড়ানো, প্রায় 11.5 ইঞ্চি লম্বা ও 9.5 ইঞ্চি চওড়া ইঁট। স্তূপের অবশেষ দেখে মনে হয় দশম-একাদশ শতাব্দীর কোনো স্মৃতিচিহ্ন, প্রত্নতত্ত্ব বিভাগ কর্তৃক রক্ষিত। মধ্যে গোপালপুর গ্রামে রাতে অবস্থান করে ষষ্ঠীর দিন সকালে পাইকোর পৌঁছলাম। এই বিশেষ দিনটাতে যে কোনো উপায়ে পাইকোর পৌঁছানোর একটা উদ্দেশ্য ছিল। শ্রী পঞ্চমীর সময় পাইকোরে বহুকালের প্রাচীন একটি উৎসব অনুষ্ঠিত হয় শুনেছিলাম। উৎসবটির বিশেষত্ব আছে, তাই সচক্ষে দেখার ইচ্ছা ছিল। বান ব্রতের উৎসব। জানি না বাংলাদেশের আর কোথাও এই উৎসব হয় কি না। পরে নলহাটি আজিমগঞ্জ লাইনে লোহাপুরের পাশে প্রসিদ্ধ বারা গ্রামে যখন গিয়েছিলাম, তখন সেখানেও এই উৎসবের কথা শুনেছিলাম। তাতে মনে হয় শুধু পাইকোরে নয়, বীরভূম, মুর্শিদাবাদ, সাঁওতাল পরগনার এই মিলনক্ষেত্রের কয়েকটি অঞ্চলে এখনও উৎসবটি পালন করা হয় এবং হয়তো এককালে আরও বেশি হতো। উৎসবের উৎসটি আজ বিচিত্র সব অনুষ্ঠানের অরণ্যে হারিয়ে গেছে মনে হয়। প্রায় বছর 35 আগে শ্রী হরেকৃষ্ণ মুখোপাধ্যায় পাইকোরের শ্রী হৃষিকেশ পাণ্ডা ও শ্রী কুলেশ পাণ্ডার কাছ থেকে এই বানব্রতের পাঁচালী ও বিবরণ সংগ্রহ করেছিলেন। স্টার ফুটনোট স্টার বীরভূম বিবরণ 2য় খণ্ড দ্রষ্টব্য। আবার টেক্সটে ফিরে আসছি। কিন্তু বানব্রতের অনেক ছড়া ও মন্ত্র, অনেক আচার অনুষ্ঠান তাঁর কাছেও দুর্বোধ্য মনে হয়েছিল। যে কোনো দর্শকের কাছেই তাই মনে হওয়া স্বাভাবিক। উৎসবের সংক্ষিপ্ত বিবরণ এই। উৎসব হয় শ্রী পঞ্চমীতে সরস্বতী পূজার সময়, কিন্তু উৎসব উপলক্ষে সমারোহে পূজা হয় গ্রামের বুড়ো শিবের ও খ্যাপা কালীর। প্রধান হোতা দেয়াসী ও বালাভক্ত। জাতিবর্ণ নির্বিশেষে আরও অনেকে ভক্ত হন। চতুর্থীর দিন শ্মশানে গিয়ে একটি নরমুণ্ডের কঙ্কাল কুড়িয়ে এনে তাতে তেল সিঁদুর লেপন করা হয় এবং পরে একজন ভক্ত সেই নরমুণ্ড এক হাতে আর একটি বেল অন্য হাতে নিয়ে কয়েকজন ভক্তসহ নৃত্য করতে থাকেন। শ্রী পঞ্চমীর দিন শিবের অভিষেক হয়। ভক্তরা নদীতে স্নান করতে যাবার সময় শিব মন্দিরের আঙিনায় দাঁড়ান এবং পাণ্ডা মন্দিরের পৈঠায় দাঁড়িয়ে বেত ঘুরিয়ে মন্ত্রপাঠ করান। তারপর দণ্ডবতী পাঠ করে ভক্তরা চলে যান। নদীর ঘাটে পাণ্ডা ঘাট শুদ্ধি মন্ত্রপাঠ করান। ষষ্ঠীর দিন গদাধর শিবকে নদী থেকে তোলা হয়। পরে বান ফোঁড়া হয় এবং দেয়াশী কলার ভেলার সঙ্গে গাঁথা 3টি খাঁড়ার উপর চড়ে ভক্তদের স্কন্ধে
অনেকটা পথ প্রদক্ষিণ করে খ্যাপাকালীর প্রাঙ্গণে আসেন। সেখানে পাঁচালী পাঠ হয় এবং ভক্তরা পরে পাণ্ডার বাড়ি এসে কোনো স্ত্রীলোকের কাছে ষষ্ঠীর কথা শোনেন। কয়েকটি ছড়া ও মন্ত্র আংশিক উদ্ধৃত করছি। ব্র্যাকেটে দণ্ডবতী ব্র্যাকেট ক্লোজড। আদি বন্দ অনাদি বন্দ মূল ধর্মের পাঠ, 30 কোটি দেবতা বন্দ বৃদ্ধ মা বাপ। ডাইনে দামোদর বন্দ বামে হনুমান, শিরে তুলি বন্দি গোসাই জাজ্জল্যমান। আকাশে চণ্ডিকা বন্দ পাতালে বাসুকীনাথ, আপন আপন গুরুর চরণে দ্বাদশ প্রণাম। ব্র্যাকেটে পাঁচালী ব্র্যাকেট ক্লোজড। দুয়ার ঘুচাও গোসাই হুরুক ধুরুকে, গোসাই দেখি আমি সমন তুরুকে। সমন তুরুকে মার ঘোর তালি, পূজ দেবতা মার তালি, শঙ্কর পূজে দাও করতালি ইত্যাদি। এইসব মন্ত্র, ছড়া ও পাঁচালীর মধ্যে এমন অনেক শব্দ ব্র্যাকেটে হুরুক ধুরুক তুরুক ইত্যাদি ব্র্যাকেট ক্লোজড ও দেবদেবীর নাম ব্র্যাকেটে ধর্ম গোসাই হনুমান চণ্ডিকা ইত্যাদি ব্র্যাকেট ক্লোজড আছে, যার সঙ্গে বানব্রতের উৎসবের কোনো সম্পর্ক নেই। বুড়ো শিব ও খ্যাপাকালীর পূজার সঙ্গেও তার কোনো যোগসূত্র আছে বলে মনে হয় না। এমনকি পাণ্ডারাও অনেক কথার, অনেক অনুষ্ঠানের মন্ত্রের ও ছড়ার অর্থ বা তাৎপর্য কী বলতে পারেন না। তাঁরা কেবল বহুকাল থেকে চলে আসার কথা বলেন। কিন্তু এই সব শব্দ ও দেবদেবীর নাম বিশেষ তাৎপর্যপূর্ণ। আমার মনে হয় পাইকোরের বানব্রত অনুষ্ঠানের মধ্যে প্রচুর পরিমাণে সাঁওতালি উৎসবের অনুষ্ঠানাদি ওতপ্রোতভাবে মিশে রয়েছে। দণ্ডবতী মন্ত্র ও পাঁচালীর কোনো কোনো অংশ পাঠ করলে সাঁওতালদের বঙ্গা বন্দনা ও সাঁওতালি ওঝাদের ঝাড়ন মন্ত্রাদির কথা বিশেষভাবে মনে হয়। সন্দেহ হয় অনেক সাঁওতালি শব্দ পর্যন্ত বানব্রতের মন্ত্র ইত্যাদির মধ্যে আত্মগোপন করে রয়েছে। ধর্ম গোসাই হনুমান চণ্ডী ইত্যাদি বিখ্যাত সাঁওতালি বঙ্গা ব্র্যাকেটে দেবতা। হুরুক ধুরুক ইত্যাদি শব্দও যেন সাঁওতালি শব্দের প্রতিধ্বনি। সাঁওতালি উৎসবের সঙ্গে তান্ত্রিক ও শৈব উৎসবের ধারাও মিলিত হয়েছে। জাগ্রত খ্যাপাকালী, নরমুণ্ডসহ নৃত্য, শিবের গাজন ইত্যাদি তার নিদর্শন। পাণ্ডার বল মন হরি বল ভক্ত ভাই, নেচে গেয়ে ঘর যাই মন্ত্রের মধ্যেও হিন্দু বৈষ্ণব ধারার ছাপ স্পষ্ট। ষষ্ঠীর ব্রতকথাও বিচিত্র দৃষ্টান্ত। মনে হয় রাঢ়ের সীমান্তে একাধিক সংস্কৃতি ধারার মিলন মিশ্রণ হয়েছে পাইকোরের বানব্রত উৎসবে এবং তার মূল অতীতে বহুদূর পর্যন্ত বিস্তৃত। পাইকোরের উৎসব অনুষ্ঠানই শুধু প্রাচীনতার সাক্ষী নয়, অন্যান্য প্রত্নতাত্ত্বিক মূল্যবান নিদর্শনও তার সাক্ষী। তার মধ্যে প্রথমেই উল্লেখ করতে হয় দুটি শিলালিপির কথা, একটি কলচুরিরাজ কর্ণদেবের আর একটি বিজয় সেনের। দুটি শিলাস্তম্ভের উপরেই কোনো দেবদেবীর মূর্তি প্রতিষ্ঠিত ছিল বলে মনে হয়। বিজয় সেনের শিলাস্তম্ভের উপরের মুণ্ডহীন মূর্তিটি যে মনসা মূর্তি ব্র্যাকেটে ভাদীশ্বরের মনসা মূর্তির মতন ব্র্যাকেট ক্লোজড তা পরিষ্কার বোঝা যায়। কর্ণদেবের শিলাস্তম্ভের উপরের মূর্তিটি ভেঙে গেছে, বোধহয় পাশের ভগ্নমূর্তির স্তূপের মধ্যে পড়ে আছে। কর্ণদেবের শিলাস্তম্ভের গায়ে খোদাই করা কারুকার্য ব্র্যাকেটে মঙ্গল কলস পদ্ম কীর্তিমুখ ব্র্যাকেট ক্লোজড এত সুন্দর যে কোনো সুদক্ষ ভাস্করের কীর্তি বলে মনে হয়। শিল্পী যে কর্ণদেবের চেদি রাজ্যের নন এই বাংলাদেশের, তাতেও কোনো সন্দেহ নেই, কারণ রাজমহল পাহাড়ের কালো আগ্নেয় পাথরের ব্র্যাকেটে ব্যাসাল্ট স্টোন ব্র্যাকেট ক্লোজড উপর এই ধরনের কারুকাজ বাঙালি শিল্পী ছাড়া ভিন্ন দেশি শিল্পীর পক্ষে করা সম্ভব নয়। প্রত্নতাত্ত্বিক বিভাগের রিপোর্টেও এই কথা বলা হয়েছে। The carving of this pillar has been done so beautifully as to entitle the sculptor to a high rank. It is very probable that the artist belonged to Bengal rather than to the Chedi country,
Firstly, because the polish and finish of the black basalt stone from the Rajmahal hills used in the sculpture indicates a thorough mastery over the material, which cannot be acquired without the efforts of generations. And secondly, the inscription engraved on the pillar is not in Central Indian script, but in the Proto-Bengali characters prevalent in Northeast India. Brackete, Archaeological Survey of India, Annual Report 1921-22, page 79, bracket closed. কলচুরিরাজ কর্ণদেবের শিলালিপিতে 6টি লাইন আছে। খোদাইয়ের ভঙ্গি দেখে মনে হয় সযত্নে খোদাই করা নয়, ব্যস্তভাবে খোদাই করা। অক্ষরগুলিও দশম একাদশ শতাব্দীর উত্তর পূর্ব ভারতে প্রচলিত আদি বঙ্গাক্ষর। পাঠোদ্ধার করা খুব কঠিন। বীরভূম বিবরণে ব্র্যাকেটে দ্বিতীয় খণ্ডে হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়ের পাঠ লিপিবদ্ধ আছে। ডক্টর স্পুনার ব্র্যাকেটে পূর্বোক্ত রিপোর্ট 1921-22, 80 পৃষ্ঠা, ব্র্যাকেট ক্লোজড, এইভাবে পাঠোদ্ধার করেছেন। প্রথম শ্রী শ্রী গণপতি, দ্বিতীয় ড্যাশ 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 ড্যাশ, তৃতীয় ও দেব দ্বিজ গুরু ব্র্যাকেটে ভজ অন্তরী দয় ভক্তিনান্ত, চতুর্থ নে হয়ন ড্যাশ ড্যাশ ব্র্যাকেটে শ্রদ্ধ ইয়াস্মিন কর্মণি রাজশ্রী কর্ণদেব, পঞ্চম ও স্বস্তি সমৃদ্ধ রাজ্য শ্রী চেদির ব্র্যাকেটে আজ্য শ্রী কর্ণদেব ব্র্যাকেটে স্য জ্য নন্তর কীর্তি প্রশস্তি ব্র্যাকেটে প্রশ্নবোধক চিহ্ন। ষষ্ঠ শ্রী বিশ্বকর্মা চরণ প্রাসাদাত দেবী মূর্তি নৃমিত ড্যাশ ড্যাশ পতীয় শ্রী কার্তি ড্যাশ ড্যাশ। ভাবার্থ হল, কলচুরিরাজ কর্ণদেবের আদেশে কোনো ভাস্কর কোনো দেবী মূর্তি নির্মাণ করছেন। অন্য শিলালিপিতে আছে রাজেন্দ্র শ্রী বিজয় সেন। পাইকোরে কলচুরিরাজ কর্ণদেবের এই শিলালিপি থেকে বাংলার ইতিহাসের এক যুগ সন্ধিক্ষণ আলোকিত হয়ে ওঠে। বাংলার গৌরবময় পালযুগের অবসানকালের ইতিহাস। একাদশ শতাব্দীতে বাংলার বাইরে থেকে উপর্যুপরি অভিযান চলতে থাকে বাংলার উপর, এবং এই অভিযান প্রতিরোধ করতে পাল সাম্রাজ্যের শক্তিও ক্ষয় হতে থাকে। মহিপালের রাজত্বকালে কলচুরিরাজ গাঙ্গেয়দেব অভিযান করেন ব্র্যাকেটে আনুমানিক 1026 খ্রিস্টঅব্দ ব্র্যাকেট ক্লোজড। মহিপালের পর তাঁর পুত্র নয়পাল প্রায় 15 বৎসর রাজত্ব করেন ব্র্যাকেটে আনুমানিক 1038 থেকে 1055 খ্রিস্টঅব্দ ব্র্যাকেট ক্লোজড। এই সময় গাঙ্গেয়দেব নন্দন কর্ণদেব বা লক্ষ্মীকর্ণ পিতার পদাঙ্ক অনুসরণ করেন, কিন্তু কর্ণদেব প্রথমে মগধ পর্যন্ত অভিযান করেছিলেন এবং যুদ্ধে প্রথমে পরাজিত হয়ে তিনি বহু বৌদ্ধ বিহার ও মঠ ধ্বংস করেছিলেন। মগধে তখন ছিলেন দীপঙ্কর শ্রীজ্ঞান ব্র্যাকেটে অতীশ। তিব্বতী কাহিনীতে বলা হয়েছে যে এই সময় নাকি প্রধানত দীপঙ্করের মধ্যস্থতাতেই যুদ্ধবিরতি ঘটে এবং কলচুরিরাজ ও পাল রাজাদের সঙ্গে সন্ধি চুক্তি হয়। তার কিছুদিন পরে দীপঙ্কর এদেশ ছেড়ে তিব্বতে চলে যান ব্র্যাকেটে 59 বছর বয়সে ব্র্যাকেট ক্লোজড, এবং তিব্বতেই মারা যান ব্র্যাকেটে 73 বছর বয়সে ব্র্যাকেট ক্লোজড। আনুমানিক 1042 খ্রিস্টাব্দে দীপঙ্কর তিব্বতে যাত্রা করেন মনে হয়। এদিকে সন্ধি চুক্তি হলেও কলচুরিরাজ অভিযানের লোভ সংবরণ করতে পারেননি বেশি দিন। নয়পালের পুত্র তৃতীয় বিগ্রহপালের রাজত্বকালে ব্র্যাকেটে আনুমানিক 1055 থেকে 1070 খ্রিস্টঅব্দ ব্র্যাকেট ক্লোজড কর্ণদেব মগধ ছাড়িয়ে গৌড় ও বঙ্গদেশে অভিযান করেন। কলচুরি রেকর্ড থেকে জানা যায় যে কর্ণের দাপটে বঙ্গের রাজারা নাকি ভয়ে কাঁপতেন ব্র্যাকেটে পূর্ববঙ্গের চন্দ্র অথবা বর্মন রাজারা ব্র্যাকেট ক্লোজড।
এবং গৌড়ের রাজা করজোড়ে থাকতেন। এই দ্বিতীয় অভিযানের সময় কর্ণদেব যে মগধ দেশ অতিক্রম করে পশ্চিমবঙ্গের উত্তর সীমান্ত পর্যন্ত পৌঁছেছিলেন, বীরভূমের পাইকোর শিলালিপিটি তার ঐতিহাসিক সাক্ষীস্বরূপ আজও পুকুর পাড়ে নারায়ণ চত্বরে অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে। শিলালিপিটি যে অবহেলার বস্তু নয় তা বলা বাহুল্য। দ্বিতীয় অভিযানেও যে কর্ণদেব পাল রাজাদের কাছে পরাজিত হয়েছিলেন, সন্ধ্যাকর নন্দীর রামচরিত কাব্য থেকে তার প্রমাণ পাওয়া যায়। মনে হয় দ্বিতীয়বারেও তিনি সন্ধি করতে বাধ্য হয়েছিলেন এবং সন্ধির পর তাঁর কন্যা যৌবনশ্রীর সঙ্গে তৃতীয় বিগ্রহপালের বিবাহ হয়েছিল। রামচরিত কাব্যে আছে, সহসা বিতরণ জিত কর্ণ খনিং যৌবনশ্রীয় দুহে অশ্রান্ত দান বারাতিশয় যো ভূত বৃষানুচর ব্র্যাকেটে 1/9 ব্র্যাকেট ক্লোজড। অনুবাদ, যিনি স্বপরাক্রমে ব্র্যাকেটে দাহলাধিপতি ব্র্যাকেট ক্লোজড কর্ণ নামক রাজাকে রণে পরাজিত করিয়াও রক্ষা করিয়াছিলেন, যাহার নানা প্রকার ব্র্যাকেটে ভূম্যাদি ব্র্যাকেট ক্লোজড দান অবিচ্ছিন্ন থাকিত এবং যিনি ধর্মানুগত ছিলেন, সেই ব্র্যাকেটে বিগ্রহপাল ব্র্যাকেট ক্লোজড যৌবনশ্রী নাম্নী ব্র্যাকেটে কর্ণদুহিতার ব্র্যাকেট ক্লোজড সহিত পৃথিবী পালন করিয়াছিলেন ব্র্যাকেটে, অথবা যৌবনশ্রী সহ পৃথিবীরূপিণী দ্বিতীয় পত্নীকে স্বীকার করিয়াছিলেন ব্র্যাকেট ক্লোজড। ডক্টর রাধাগোবিন্দ বসাক, রামচরিত, 7 পৃষ্ঠা। মনে হয় কর্ণদেব কিছুদিন রাঢ়দেশের এই অঞ্চল দখল করেছিলেন, সন্ধি শর্তেই হোক বা বল প্রয়োগেই হোক, এবং সেই সময় দেবদেবীও কিছু প্রতিষ্ঠা করেছিলেন। পাইকোরের শিলালিপিতে তারই পরিচয় পাওয়া যায়। পাল রাজাদের এই পতনের সময় রাঢ়ে একাধিক সামন্ত স্বাধীনভাবে মাথা চারা দিয়ে ওঠেন। তাদের মধ্যে ঢেক্করির ব্র্যাকেটে বর্ধমান জেলায় ব্র্যাকেট ক্লোজড ঈশ্বর ঘোষ অন্যতম। কলচুরি রাজের এই অভিযানের পরে কর্ণাটের চালুক্যরা বাংলাদেশ আক্রমণ করেন এবং চালুক্য অভিযানের সময় কর্ণাট ক্ষত্রিয় সেন বংশের প্রতিষ্ঠা হয় বাংলাদেশে। পাল রাজাদের পর এই সেন বংশই বাংলার রাজা হন এবং তাঁদেরই পূর্বপুরুষ বিজয় সেনের শিলালিপিও পাইকোরে আছে। শিলালিপি ছাড়াও পাইকোরে পাল যুগের বৌদ্ধ ও ব্রাহ্মণ্য ভাস্কর্যের নিদর্শন প্রচুর পরিমাণে ছড়িয়ে আছে। পাইকোরের বুড়ো শিবের মন্দিরটিকে একটি ছোটোখাটো মিউজিয়াম বলা যায়। এত বিচিত্র মূর্তির একত্র সমাবেশ একটি গ্রাম্য দেব মন্দিরে আর কোথাও দেখিনি। মনসা, বিষ্ণু, গণেশ, সূর্য ও নানা রকমের তান্ত্রিক দেবী মূর্তি তার মধ্যে আছে। খুব ছোট 3-4 ইঞ্চি মূর্তি থেকে 3-4 ফুট পর্যন্ত বড় বড় মূর্তি। বুড়ো শিবের মন্দির ছাড়া নারায়ণ চত্বরে উন্মুক্ত দেবীর উপর গাছতলায় প্রচুর ভাঙা মূর্তি আছে। তার মধ্যে মুন্ড ভাঙা নৃসিংহ মূর্তি ও কতকগুলি দেবী মূর্তি উল্লেখযোগ্য। গ্রামের প্রান্তে জয় দুর্গা আছেন, চমৎকার মহিষমর্দিনী মূর্তি। মূর্তিগুলি দেখে মনে হয় অধিকাংশই পাল যুগের, 11-দ্বাদশ শতাব্দীর। মূর্তি সমাবেশ থেকে কোনো বিশেষ ধর্ম সম্প্রদায়ের আধিপত্য সম্বন্ধে স্পষ্ট কিছু বোঝা যায় না। তবু মনে হয় পাল যুগের অন্যতম সমৃদ্ধিশালী সভ্যতার কেন্দ্র ছিল পাইকোর এবং বৌদ্ধ তন্ত্রযানী ও হিন্দু তান্ত্রিকদের বেশ প্রাধান্য ছিল সেখানে। ব্রাহ্মণ্য ধর্ম, বৈষ্ণব ধর্ম ও শৈব ধর্মেরও প্রতিপত্তি কম ছিল না। পাল রাজারা নিজেরা বৌদ্ধ হলেও কোনো বিশেষ ধর্ম সম্প্রদায়ের প্রতি যে বিদ্বেষ পরায়ণ ছিলেন না, তার প্রমাণ পাইকোরে এখনও যেরকম পাওয়া যায় তা সত্যি বিস্ময়কর।